আজকে আমরা তোমাদের এন্ডোক্রাইন সিস্টেমের 4 নাম্বার আইটেমটা শুরু করব। তো আইটেমটা মেইনলি হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো তোমরা এর আগের আইটেমটাই পড়েছো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো এই যে দেখো তোমাদের যে আজকের ক্লাসটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং এর যে সিক্রেশন, এই সিক্রেশন মানে মূলত হচ্ছে এর হরমোনটা হচ্ছে কি প্যারাথাইরয়েড হরমোন। সংক্ষেপে আমরা কি বলি, বড় হাতের পিটিএইচ দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। তো আজকে আমরা এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং তার রিলেটেড হরমোন এবং এই প্যারাথাইরয়েড হরমোনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ক্যালসিয়াম রেগুলেশন। তো আমরা তাহলে সাথে এইগুলি করব। এখন আমাদের এই আইটেমটা ছোট, কিন্তু এমন কোনো প্রফ নাই বা এমন কোনো এন্ডোক্রাইন কার্ড নাই যেখানে এইখান থেকে একটা রিটেন কোশ্চেন না আসছে। সেই হিসেবে এই আইটেমটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা পড়বো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তোমরা 2 নাম্বার স্লাইড থেকে দেখো। 2 নাম্বার স্লাইডে দেখো কি আছে, যে আমাদের তোমরা আগের আইটেমে যে পড়ছো থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের আপার এবং লোয়ার পোলে কি আছে, দুইটা কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, মানে 2 পেয়ার্স, সংখ্যায় হচ্ছে 4টা। There are 4 parathyroid glands. These are located immediately behind the upper and lower pole of the thyroid gland. 2 নাম্বার স্লাইডে দেখো একদম থাইরয়েড গ্ল্যান্ডের উপরে যে ছোট ছোট 4টা পিঙ্ক কি স্ট্রাকচার আছে, সেটাই হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। খুবই ইম্পর্টেন্ট, মানে সাইজে ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দেখো কত ছোট, মাত্র 6 মিলিমিটার লং, 3 মিলিমিটার ওয়াইড, 2 মিলিমিটার থিক। অ্যাপিয়ারেন্সটা কেমন? ডার্ক ব্রাউন ফ্যাট। 4 নাম্বার স্লাইড। আমরা যদি এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে হাফ মানে দুইটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকেও যদি আমরা কোনো কারণে রিমুভ করে ফেলি, ধরো সার্জারির প্রয়োজনে বা অন্য কোনো কারণে যদি রিমুভ করে ফেলতে হয়, তাহলে এরা কোনো মেজর অ্যাবনরমালিটিস তৈরি করবে না। কিন্তু যদি আমরা এই 4টার মধ্যে 3টা গ্ল্যান্ডকে রিমুভ করি, তাহলে ট্রানজিয়েন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করবে। তোমরা আগের ক্লাসে পড়ছো থাইরয়েড গ্ল্যান্ডে পড়ছো কি, থাইরয়েড সিক্রেশন বেড়ে গেলে একটা কন্ডিশন হয় আর কমে গেলে একটা কন্ডিশন হয়, ঠিক আছে? তাদের আমরা কি নাম দিয়েছিলাম? হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। তো এইখানে দেখো গ্ল্যান্ডের সাথে নাম কি, সিক্রেশন যদি কোনো কারণে কমে যায় অথবা আমরা যদি সার্জিক্যালি রিমুভ করি, তাহলে সেই কন্ডিশনটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করবে। এই ক্লিনিক্যাল কন্ডিশনগুলি আমরা পরের ক্লাসে পড়ব। এখন এই যে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কি কি সেল থাকে? আমরা জানি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে 2 ধরনের সেল থাকে, একটা হচ্ছে কি চিফ সেল আর একটা হচ্ছে অক্সিপিন সেলস, ঠিক আছে? আমরা 5 নাম্বার স্লাইডে তোমরা দেখো যে কম্পোজিশন এন্ড সিক্রেশন অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে সেল কি সেল নিয়ে কম্পোজড? একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে চিফ সেল আর 2 নাম্বারে হচ্ছে কি অক্সিপিন সেলস। এই চিফ সেলসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই চিফ সেল থেকেই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, যেটাকে আমরা সংক্ষেপে পিটিএইচ দিয়ে এক্সপ্রেস করতে পারি। সেই হরমোনটা তৈরি করবে এবং সিক্রেট করবে কে? চিফ সেলস। আর অক্সিপিন যে সেলসটা আছে, সেই সেলের হচ্ছে ফাংশনটা এখনো আননোন, মানে এটার কি ফাংশন জানা যায় না, কিন্তু সেল আছে। আচ্ছা, এই যে প্যারাথাইরয়েড হরমোন,
তোমাদের এত ইম্পর্টেন্ট কেন? যে আমি একটু আগে বললাম এক প্রফে এমন কোনো কোশ্চেন নাই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে না বা এই হরমোন রিলেটেড আসে না। এই প্যারাথাইরয়েড হরমোন আমাদের শরীরে যদি আমরা ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো ইসেনশিয়াল হরমোন গুলির নাম বলো, বা বডিতে কি কি ইসেনশিয়াল হরমোন আছে, তাহলে এক নম্বরে বলতে হবে এই প্যারাথাইরয়েড হরমোন, তারপর 2 নাম্বার হচ্ছে অ্যালডোস্টেরন, 3 নাম্বার হচ্ছে ইনসুলিন, 4 নাম্বার হচ্ছে কর্টিসল। এই চারটাকে আমরা হিউম্যান বডির ইসেনশিয়াল হরমোন বলি। এটা একটা ভাইবার কোশ্চেন। কি কি বললাম? এক নম্বরে প্যারাথাইরয়েড হরমোন, 2 নম্বরে অ্যালডোস্টেরন, 3 নম্বরে ইনসুলিন, 4 নাম্বার কর্টিসল। তারপরে তোমাদের কি, তোমাদের 6 নাম্বার স্লাইড, 6 নাম্বার স্লাইডে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে যদি তুমি হিস্টোপ্যাথোলজি করো, মানে স্লাইড মানে ওইখান থেকে টিস্যু কেটে নাও, তাহলে আন্ডার মাইক্রোস্কোপে কেমন দেখা যাবে। এইগুলি অবশ্য তোমরা হিস্টোপ্যাথোলজিতে পড়বা, অ্যানাটমি। এখন আমরা জাস্ট হচ্ছে একটু ফিগারটা দেখায় রাখলাম যে এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যাবে। আচ্ছা, এখন আমরা একটু আগে বলছিলাম যে প্যারাথাইরয়েড হরমোনের প্যারাথাইরয়েড হরমোন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এ আমাদের বডির ক্যালসিয়াম রেগুলেশন করে। ক্যালসিয়াম হচ্ছে যেই এই ক্যালসিয়াম শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো আর বলার নাই, কারণ হচ্ছে ক্যালসিয়াম যদি না থাকতো তাহলে বোন তৈরি হইতো না, তাই না? তাহলে হচ্ছে কি এই বোনসের, এখন বোনসটা ফিক্সড না, যেমন বোনসে আমাদের শরীরে আমরা ক্যালসিয়ামটা আরেকটা ক্লাস নিব। আমাদের শরীরে যতটুকু ক্যালসিয়াম তার 99% হচ্ছে বোনসে জমা থাকে। তো এই ক্যালসিয়ামটা কি, ধরো একজন মানুষকে যদি অনেকখানি পরিমাণ আমি ইন্ট্রাভেনাসলি ক্যালসিয়াম ইনফিউশন করে দিলাম, অথবা মুখে খাওয়াই দিলাম, অথবা খাবারের সাথে বেশি পরিমাণ ক্যালসিয়াম দিয়ে দিলাম, তাহলে সেই ক্যালসিয়ামটা কি হবে? সেই ক্যালসিয়ামটা শরীরে কি সাথে সাথে বেড়ে যাবে না, কারণ এই ক্যালসিয়ামটা রেগুলেট করে এই প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, বডির একটা বাফার যেটাকে বলে বোন বাফার। এই বোন বাফারের কাজ কি? ক্যালসিয়াম লেভেলটাকে, ক্যালসিয়ামের হোমিওস্টেসিস করা, মানে ক্যালসিয়ামের লেভেলটাকে নরমাল লেভেলে মেনটেন করা। যে আমি ইচ্ছা করে বেশি খাইলেও ক্যালসিয়াম লেভেলটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে বেড়ে যাবে না, বা কোনো কারণে যদি এক্সেসিভ লস হয় তাহলেও কমে যাবে না, কারণ এই বোনের যে বোনের মধ্যে যে বোন সল্ট হিসেবে আমরা, তোমাদের হচ্ছে অ্যানাটমিটা পড়ানো হয় নাই, এই জন্য হয়তো তোমরা বুঝতে পারতেছো, একটু কষ্ট হইতেছে। তোমরা আজকে বোনসের অ্যানাটমিটা পড়বা, ঠিক আছে? বোনসের অ্যানাটমিটা একটু পড়ে নিবা। এখানে মেইনলি বোনস তৈরি হয়, বোনসের মধ্যে থাকে বোন ম্যাট্রিক্স, আরেকটা কি, আর হচ্ছে বোন সল্ট। এই বোন ম্যাট্রিক্স গুলি তো এক জিনিস, আর বোন সল্টস হিসেবে হচ্ছে যে ক্যালসিয়াম, ফসফেট, এগুলি বোনসের ভিতরে বোন সল্টস হিসেবে জমা থাকে। এখন তাহলে আমাদের বডিতে যদি কোনো কারণে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, তাহলে এই বোন সল্টস হিসেবে বোনসে জমা হয়ে যাবে। আর যদি কোনো কারণে ক্যালসিয়াম লেভেল কমে যায়, তাহলে এই বোন সল্টটা ভেঙে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম চলে আসে। এই জন্য এই যে এই মেনটেনটা, এটাকে বলে বোন বাফার। ঠিক আছে, যে তোমাদের একটা রিটেন কোশ্চেন আসে যে ক্যালসিয়াম হোমিওস্টেসিস কিভাবে মেনটেন হয়, তখন তোমরা কিভাবে লিখবে? এক নম্বরে লিখবে বোন বাফার, তারপরে লিখবা হরমোনাল কন্ট্রোল। এখন তাহলে আসবে যে হরমোনাল কন্ট্রোল কে কে করে। তো হরমোনাল কন্ট্রোলের এক নম্বরে করে হচ্ছে এই প্যারাথাইরয়েড হরমোন, তারপরে 2 নম্বরে করে হচ্ছে 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, আর 3 নম্বরে হচ্ছে ক্যালসিটোনিন। এছাড়া আদার্স কিছু হরমোনস আছে, ওইগুলি এত ইম্পর্টেন্ট না। মূলত মেজর হচ্ছে কি, প্রাইমারিলি আমরা যদি হরমোনের নাম বলি, 3টা হরমোনের নাম বললেই চলবে। প্যারাথাইরয়েড হরমোন, 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, ক্যালসিটোনিন। এই 3টা হরমোন হচ্ছে আমাদের ক্যালসিয়াম লেভেল মেনটেন করে, বা ক্যালসিয়াম হোমিওস্টেসিসে
হেল্প করে। তো এখন আমরা প্যারাথাইরয়েড হরমোন, তো এক নম্বরে যদি কোনো হরমোনের নাম বলতে হয় যে কোন কোন হরমোন ক্যালসিয়াম লেভেল রেগুলেটেড করে বা ক্যালসিয়াম লেভেল, নরমাল ক্যালসিয়াম লেভেল মেনটেন করে, তাহলে এক নম্বরে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। তাহলে আমরা একটু প্যারাথাইরয়েড হরমোন সম্বন্ধে জেনে নেই। প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে সিঙ্গেল পলিপেপটাইড চেইন। এখানে কি পলিপেপটাইড চেইন অবশ্যই প্রোটিন দিয়ে তৈরি। কোন প্রোটিন? যেটা হচ্ছে এখানে 84 অ্যামাইনো অ্যাসিডস থাকবে এবং মলিকুলার ওয়েট হচ্ছে 9500। আচ্ছা, তারপরে দেখো যে আমাদের তাহলে শুধু যদি বলে মানে শুধু প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন কি, যেমন তোমরা এর আগে গ্রোথ হরমোনের ফাংশন করছো, থাইরয়েড হরমোনের ফাংশন করছো, বা অন্যান্য ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে লিউটিনাইজিং হরমোন, মানে অ্যান্টিরিয়র পিটুইটারি যে পড়ছো এখানে এই হরমোনগুলি যতগুলি হরমোন ছিল হরমোনের নামগুলি তোমরা পড়ছো। আচ্ছা যাক, এন্ডোক্রাইন সিস্টেমে আজকে আমার প্রথম ক্লাস, তো আমি একটা কথা বলে নেই। এন্ডোক্রাইন সিস্টেম পড়তে গেলে প্রথমে পড়তে হবে গ্ল্যান্ডের নাম, কি বডিতে কি কি গ্ল্যান্ড আছে তুমি মানে নামগুলি জানবা, তারপরে হচ্ছে সেই গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়, প্রত্যেকটা গ্ল্যান্ড আলাদা আলাদা ধরে ধরে নাম জানতে হবে, তারপরে সেই হরমোনগুলির মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে, তারপরে হচ্ছে এই হরমোনটা বেড়ে গেলে কি কন্ডিশন ডেভেলপ করবে, কমে গেলে কি কন্ডিশন ডেভেলপ করবে। এই যে এখন আমি যে কথাটা বললাম এন্ডোক্রাইন সিস্টেম, এই কথাগুলি ছাড়া কেউই পাস করবে না বা পড়া সম্ভব না। তাহলে এক নম্বর আমি কি বলছি, যে কোনো আইটেম পড়ার আগে সেইখানকার গ্ল্যান্ডটার নাম পড়তে হবে, সেই গ্ল্যান্ড থেকে কি হরমোন রিলিজ হয়, সেই হরমোনের ফাংশন, মেকানিজম অফ অ্যাকশন, হরমোনটা বেড়ে গেলে কি কন্ডিশন ডেভেলপ করবে, কমে গেলে কি কন্ডিশন ডেভেলপ করবে, এই কথাগুলি প্রত্যেকটা আইটেমেই থাকবে। তাহলে যেমন আজকে আমরা প্যারাথাইরয়েড হরমোন পড়তেছি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাহলে গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের নাম কি? প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোনের মলিকুলার মানে কয়টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে। এটা হচ্ছে 84 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, মলিকুলার ওয়েট হচ্ছে 9500। আর তাহলে এখন আমরা কি বললাম যে প্রত্যেকটা হরমোনের ফাংশন করতে হবে, তাহলে আমাদের প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন আমরা বলবো। তোমরা দেখো পরের স্লাইডে প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন। এক নাম্বার ফাংশনটাই হবে ব্লাড ক্যালসিয়াম লেভেল, ইট মেইনটেইনস ব্লাড ক্যালসিয়াম লেভেল, অথবা সরাসরি বললে ইট ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল। কিভাবে ইনক্রিজ করে? এটা হচ্ছে আমরা জানি প্যারাথাইরয়েড হরমোন তিনটা জায়গায় কাজ করে, সাইট অফ অ্যাকশন হচ্ছে তিনটা জায়গায়। এক নাম্বার হচ্ছে বোনস, দুই নাম্বার হচ্ছে কিডনি, তিন নাম্বার হচ্ছে ইন্টেস্টাইন। তাহলে দেখো আমাকে ক্যালসিয়াম লেভেল যদি বাড়াইতে হয় তাহলে এই তিন জায়গায় কাজ করেই ক্যালসিয়াম লেভেল বাড়াতে হবে। তাহলে এখানে দেখো যে ক্যালসিয়াম লেভেল বাড়াবে মানে কিভাবে বাড়ায়, এক নাম্বার কথা হচ্ছে অবশ্যই ক্যালসিয়ামটাকে রিজর্পশন করবে। কোথা থেকে? বোনস থেকে। সাথে এর প্যারাথাইরয়েড হরমোনের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফসফেট লেভেলটাকেও মেনটেন করে। তাহলে এক নম্বরে দেখো কি লিখছে, ইট ইনক্রিজেস ব্লাড ক্যালসিয়াম লেভেল বাই রিজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়নস ফ্রম বোন। আমরা একটু আগে বলছি যে বোন সল্টস হিসেবে কে থাকে? ক্যালসিয়াম এবং ফসফেট। তাহলে আমাকে ক্যালসিয়াম লেভেল বাড়াতে হলে অবশ্যই বোনস থেকেই নিতে হবে, আর বডির 99% ক্যালসিয়াম হচ্ছে বোনসের জমা থাকে, ডিপোজিট থাকে। তারপরে কি আর কিভাবে বাড়াইতে পারে, যে আমার কিডনি দিয়ে যাতে এক্সক্রিট, বেশি ক্যালসিয়াম এক্সক্রিট না হয়ে যায়, এক্সক্রিশনটা কমায় দিবে, তাহলেও ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়বে। আরেকটা কি, আমি যে খাবো ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনটা বাড়ায় দিবে। তাহলে দেখো এটার এক নাম্বার ফাংশন হচ্ছে ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল। কিভাবে? একটা হচ্ছে রিজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়নস ফ্রম বোনস, আর একটা হচ্ছে ডিক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন বাই দ্য কিডনিস, আর একটা হচ্ছে কি ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনটাকে বাড়ায় দিবে, ক্যালসিয়াম এবং ফসফেট দুইটারই।
দুই নাম্বার ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন কি? এটা হচ্ছে ইট ডিক্রিজ দ্য ফসফেট কনসেন্ট্রেশন বাই কজিং ইনক্রিজ ফসফেট এক্সক্রিশন বাই দ্য কিডনিজ। একটু আগে আমরা এই কথাটা আরেকবার বলছি যে সে ফসফেট এবং ক্যালসিয়ামের উপর কাজ করে, ক্যালসিয়াম লেভেলটাকেও বাড়ায় এবং ফসফেট লেভেলটাকেও বাড়ায়। কিভাবে বাড়াবে? কিডনি দিয়ে যাতে এক্সক্রিশন না হতে পারে, সরি, ফসফেট লেভেলটাকে কমাবে আর ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াবে। ফসফেট লেভেলটাকে কমাবে কিভাবে? সে কিডনি দিয়ে এক্সক্রিশনটা বাড়ায় দেয়, আর যেহেতু ক্যালসিয়াম লেভেল বাড়াতে হবে সেজন্য এক্সক্রিশনটা কমায় দেয়। তাহলে নেট ইফেক্ট কি? তোমাদের মানে এক্সামিনার অনেক সময় জিজ্ঞেস করে যে প্যারাথাইরয়েড হরমোনের নেট ইফেক্ট কি? তাহলে নেট ইফেক্ট একটাই বলতে হবে, এলিভেশন অফ সেরাম ক্যালসিয়াম লেভেল and decrease phosphate concentration. আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা কোশ্চেন ভাইবাতে একটু তোমরা লিখে নাও, এটা মনে হয় তোমাদের স্লাইডে নাই, যে প্যারাথাইরয়েড হরমোন কিভাবে রেগুলেশন হয়, রেগুলেশন অফ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। চারটা মানে উপায়ে হচ্ছে রেগুলেশন হয়। এক নাম্বারে বলতে হবে যখন ব্লাড ক্যালসিয়াম বা সেরাম ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে। যখন পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, যখন ম্যাগনেসিয়াম লেভেল কমে যাবে, আর আরেকটা হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক স্টিমুলেশনের জন্য প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এগুলি হচ্ছে রেগুলেশন অফ প্যারাথাইরয়েড হরমোন। তাহলে চারটা বলছি, কখন কখন প্যারাথাইরয়েড হরমোন রেগুলেশন হবে বা সিক্রেশন হবে। যে প্যারাথাইরয়েড হরমোনের জন্য স্টিমুলাস কারা কারা? স্টিমুলাস হচ্ছে ক্যালসিয়াম, যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যাবে, পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, ম্যাগনেসিয়াম লেভেল কমে যাবে, আর আরেকটা কি বিটা অ্যাড্রেনার্জিক স্টিমুলেশনের জন্য প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে। তারপরে সাইট অফ অ্যাকশন। প্যারাথাইরয়েড হরমোনের সাইট অফ অ্যাকশন আমি বলছি, কোথায় কোথায় সাইট অফ অ্যাকশন? বোনস, কিডনি, ইন্টেস্টাইন। তোমাদের রেনাল সিস্টেম পড়া হয়ে গেছে, এখন আমাকে বলো তো প্যারাথাইরয়েড হরমোন রেনালের কোন জায়গায় কাজ করে? ডিসিটি, কোথায়? মেইনলি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। শুধু ডিস্টাল কনভলিউটেড টিবিউল? মেইনলি এখানে প্লাস কালেক্টিং দ্যাট আর পিসিটি তে একটু কাজ করে। আচ্ছা, এটা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, আর হচ্ছে ডিস্টাল টিবিউল। ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউল এই তিন জায়গায় কাজ করে। ঠিক আছে, আচ্ছা। আর তাহলে সাইট অফ অ্যাকশন বলো তো, আমি তো বলে ফেলছি সাইট অফ অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন। বোনস, কিডনিস এন্ড ইন্টেস্টাইনস। আচ্ছা, এখানে তোমাদের একটু মানে যদি মনে রাখতে পারো তাহলে বোনস আর কিডনিতে প্যারাথাইরয়েড হরমোনটা ডিরেক্টলি কাজ করে। হ্যাঁ, ডিরেক্টলি ওর যা কাজ, যেমন ক্যালসিয়াম লেভেল বাড়ানো, ফসফেট লেভেল কমানো, এটা হচ্ছে ডিরেক্টলি করতে পারে। আর ইন্টেস্টাইনের হচ্ছে ইনডিরেক্টলি। কিভাবে ইনডিরেক্টলি? তোমরা তোমরা ভিটামিন ডি সিনথেসিস পড়েছো বায়োকেমিস্ট্রিতে? জি। আচ্ছা, ডি সিনথেসিস যদি পড়ো তাহলে ওইখানে পড়বা যে এটা ইনডিরেক্টলি কেন, কারণ হচ্ছে এই প্যারাথাইরয়েড হরমোন 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ফরমেশনটাকে বাড়ায় দেয়, আর এই 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলটা যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটাকে তৈরি হইতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে সরাসরি সে ক্যালসিয়াম লেভেলটাকে মানে বাড়ায় কমায়, তার সাথে মানে জড়িত কিভাবে? ওই 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলের মাধ্যমে। ঠিক আছে, তোমরা যদি পড়ে থাকো ভিটামিন ডি সিনথেসিসটা আরেকবার দেখবা, গাইডনেও আছে, একটু দেখে নিও। আচ্ছা, তাহলে এখন আমরা জায়গা অনুযায়ী পড়ি। যে আমরা একটু আগে বললাম যে প্যারাথাইরয়েড হরমোন কাজ করে বোনস, কিডনি এবং ইন্টেস্টাইনের উপর। তাহলে আমরা প্রথমে দেখি যে বোনস এর উপর এর কাজ কি।
বা বোনসের উপরে, যেটা আগে আমরা যে বললাম যে বোনসের উপর কাজ করে সে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। তো এখন তোমাদের যেটা হচ্ছে এই বোনসের উপর সে দুই ভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে স্লো ফেজ আর একটা হচ্ছে র্যাপিড ফেজ, ঠিক আছে? তো র্যাপিড ফেজটা কি আর স্লো ফেজটা কি? যেমন র্যাপিড ফেজটা হচ্ছে আমার এই মুহূর্তে দরকার, এখন দরকার, আর ঠিক আছে যা আছে তার থেকেই নেয়া। আর স্লো ফেজটা কি, সে কিছু জিনিস তৈরি করবে, কিছু সিগন্যাল পাঠাবে, আস্তে আস্তে যে সেটা হচ্ছে স্লো ফেজ। আমি একটু ইলাবোরেট করে বলতেছি। র্যাপিড ফেজ, প্রথমে তোমরা একটু র্যাপিড ফেজটা শোনো, তোমাদের স্লাইডটা সেটা তোমরা সামনে রাখো, আর আমি কি বলতেছি এটা একটু শুনো। র্যাপিড ফেজ, র্যাপিড ফেজ কেন বলতেছি, কারণ এই ফেজটা আমার যখন দরকার সেই মুহূর্তে উইদিন মিনিটসেই সেই ফেজটা শুরু হয়ে যায় এবং ক্যালসিয়াম লেভেলটা বাড়ানো শুরু করে। সেই জন্য এটাকে আমরা র্যাপিড ফেজ বলতেছি, ঠিক আছে? এবং সেটা আস্তে আস্তে সেভারাল আওয়ার্স পর্যন্ত বাড়তে থাকে। আর স্লো ফেজটা হচ্ছে তোমাদের দেখো পরে স্লাইডে আছে স্লো ফেজ। স্লো ফেজটা কি, দিস ফেজ ইজ মাচ স্লোয়ার ওয়ান রিকোয়ারিং সেভারাল ডেজ অর ইভেন উইক টু বিকাম ফুললি ডেভেলপড। তাহলে দুইটা কথার মানে তোমরা বুঝতে পারছো যে একটা হচ্ছে র্যাপিড ফেজ যেটা উইদিন মিনিটস এবং সেভারাল আওয়ার্স এর মাধ্যমে প্রোগ্রেসিভলি আস্তে আস্তে বাড়ে, আর যেটা হচ্ছে আরো সময় লাগবে সেটা হচ্ছে স্লো ফেজ। এখন র্যাপিড ফেজটা আমি একটু বলি যে তোমাদের আমাদের বোনসে কি কি সেল আছে, তোমরা একটু নাম বলতে পারবা বোনসের সেলগুলির নাম? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইটস আর আচ্ছা অস্টিওক্লাস্ট। শোনো, তাহলে যেহেতু নাম জানো তোমরা হয়তো এটাও জানো, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটস এরা হচ্ছে বোন ডিপোজিশনে হেল্প করে, ঠিক আছে? আর অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্টটা কি, এটা হচ্ছে অনেকটা বড় লার্জ ফ্যাগোসাইটিক মাল্টিনিউক্লিয়েটেড সেলস, ঠিক আছে? এটা হচ্ছে কি করে, বোন অ্যাবজর্পশনে সাহায্য করে, ঠিক আছে? এখন আমাদের এই যে আমি নর্মাল, আমি তো অ্যাডাল্ট, তোমরাও এখন অ্যাডাল্ট, ঠিক আছে? 18 বছর হয়ে গেছে, তোমরা এখন অ্যাডাল্ট। নর্মালি আমাদের যে বডিতে সেল আছে, তুমি যে তিনটা বলছো ঠিকই আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। এখানে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট অস্টিওসাইটস এর কাজ হচ্ছে একই রকম, আর অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে তাদের বিপরীত, ঠিক আছে? ভাঙা। অস্টিওক্লাস্ট হচ্ছে বোনসকে ভাঙে, আর অস্টিওব্লাস্ট হচ্ছে বোনটা ফরমেশনে হেল্প করে। এখন এই যে আমি অ্যাডাল্ট, আমার মাত্র 4% অস্টিওব্লাস্ট হচ্ছে অ্যাক্টিভ থাকবে নর্মালি, আর 1% অস্টিওক্লাস্ট হচ্ছে অ্যাক্টিভ। এখন যত পার্সেন্টই অ্যাক্টিভ থাকুক বা যাই থাকুক, নর্মাল একজন মানে অ্যাডাল্টের এই এই হচ্ছে এই যে অস্টিওক্লাস্টের এই যে কাজটা, মানে বোন ফরমেশন এবং বোনটাকে ভাঙা, এই দুইটা কিন্তু ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সমান, নর্মালি ইকুইলিব্রিয়াম। যেমন এখন আমার হচ্ছে কোনো, যেহেতু যদি আল্লাহ রহমতে কোনো ডিজিজ নাই, কিছু নাই, তাহলে আমার যত বোন ফরমেশন এবং বোন ভাঙার হারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। কিন্তু কোনো কারণে যদি ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয় তাহলে কি হবে, ওই যে বিভিন্ন হাড় ক্ষয় টয় এই সমস্ত নানান কিছু হইতে পারে। তো আমরা অত কিছুতে গেলাম না, তাহলে তোমাদের মেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, র্যাপিড ফেজে কি হয়, আমাদের এই বোনসে যে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটস থাকে, এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটস একটা কি করে, বোনসের মধ্যে একটা তাদের একটা স্প্রেডিং নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্কের মাধ্যমে তারা একটা মেমব্রেন সিস্টেম তৈরি করে, যাকে আমরা বলি অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম। অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম, অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম, এই অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম এর মধ্যে ক্যালসিয়াম পাম্প থাকে, ঠিক আছে? এখন যখন এই যে র্যাপিড ফেজে কি হয়, যে আমার ইসিএফ
ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম লেভেল কমে গেছে, আমার এই মুহূর্তে ক্যালসিয়াম দরকার উইদিন মিনিটস, তাহলে কি হবে, এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট যে একটা স্প্রেডিং নেটওয়ার্কের মাধ্যমে যে একটা মেমব্রেনের মতন স্ট্রাকচার তৈরি করে, তার এক পাশে থাকে হচ্ছে বোন, বোন ইটসেলফ মানে বোন ফ্লুইড, বোন ইটসেলফ, আরেক পাশে হচ্ছে কি, আরেক পাশে থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে সে এখানে একটা ব্যারিয়ার হিসেবে এই বোন এবং ইসিএফ এর মধ্যে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আর এই মেমব্রেনের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম পাম্প। এখন এই প্যারাথাইরয়েড হরমোন কি করবে, প্যারাথাইরয়েড হরমোন কি করবে, প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের উপর তার নির্দিষ্ট রিসেপ্টর আছে। সে যখন এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট রিসেপ্টরের সাথে বাইন্ড করে, প্যারাথাইরয়েড হরমোন যখন বাইন্ড করবে তখন এই ক্যালসিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। ক্যালসিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বেড়ে গেলে কি হবে, সে বোনস থেকে বোন সল্টটাকে, সল্ট হিসেবে যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম থাকে সেটাকে কি করবে, ইসিএফ এ পাঠিয়ে দিবে। তাহলে আমার কি হলো, ইসিএফ এ ক্যালসিয়াম লেভেল কমে গেছিল, আমার সরাসরি বেড়ে পাম্প অ্যাক্টিভিটি বাড়ায় দিয়ে সে কি করলো, ক্যালসিয়াম লেভেলটা মেনটেন করলো। আচ্ছা, এটা হচ্ছে আমার র্যাপিড ফেজ। আর স্লো ফেজে কি হয়, আমরা তো বলছিলাম মানে র্যাপিড ফেজ তো হইলই, যে আমার উইদিন মিনিটস এ যেটার কাজ শুরু হয়ে গেল এবং সেভারাল আওয়ার্স ধরে প্রোগ্রেসিভলি সেটা বাড়বে। আর স্লো ফেজ দেখো, স্লো ফেজে তোমরা ফিগারে দেখো, যে ফিগারটা সবাই বের করো, ফিগারে দেখো যে এই যে গোল একটা স্ট্রাকচার যেটা অস্টিওক্লাস্ট আমরা নাম দিছি, এই অস্টিওক্লাস্টের দুই পাশে কি আছে, অস্টিওব্লাস্ট। দেখছো অস্টিওব্লাস্ট, কারো কাছে যদি বই থাকে বইও দেখতে পারো, যে ছোট ছোট গোল গোল দুই পাশে দুইটা দুইটা চারটা দেখানো হয়েছে আর কি। এই যে তোমাদের একটু আগে বললাম যে অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম, এই যে অস্টিওব্লাস্ট গুলি বোনস এর গায়ে এরকম করে চারিদিক দিয়ে লেগে থেকে থেকে একটা একটা ব্যারিয়ার তৈরি করে, এখানে একটা কাট সেকশন দেখানো হয়েছে। এই প্যারাথাইরয়েড হরমোন যখন ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন এই প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে, হয়ে কি হবে, এই অস্টিওব্লাস্টের উপর প্যারাথাইরয়েড হরমোনের জন্য রিসেপ্টর আছে, সরাসরি সে অস্টিওব্লাস্টের উপর এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তখন এই অস্টিওব্লাস্ট থেকে একটা প্রোডাক্ট রিলিজ হবে যার নাম কি, দেখো লেখা আছে সংক্ষেপে ওপিজিএল, ওপিজিএল। এটা মানে কি, অস্টিওপ্রোটেগ্রিন লিগ্যান্ড। এই অস্টিওপ্রোটেগ্রিন লিগ্যান্ড কি করবে, প্রি অস্টিওসাইটস গুলিকে কি, অস্টিওক্লাস্ট গুলিকে অ্যাক্টিভ অস্টিওক্লাস্টে তৈরি করবে। দেখছো এই যে দেখো অস্টিওক্লাস্ট ডিক্রিজ করবে ওপিজি সিক্রেশন। ম্যাডাম এখানে লিখেছে যে ওপিজি সিক্রেশন ডিক্রিজ করবে আর র্যাঙ্ক এল আর এমসিএসএফ এর সিক্রেশন বাড়াবে। না, ডিক্রিজ করবে না, এখান থেকে এই যে অস্টিওব্লাস্টের সাথে পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন যখন অস্টিওব্লাস্টের রিসেপ্টরের সাথে লাগবে তখন অস্টিওব্লাস্ট থেকে এই ওপিজিএলটা সিক্রেট হবে, ঠিক আছে, তৈরি হবে। মানে বইতে ফিগারে নেই, গাইটা নেই। PTH also decreases the production of osteoprotegerin. আচ্ছা শোনো, এখানে তোমরা ভিতরে পড়বা, ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছো, এই যে পাশে যে ফিগারের পাশে যে ওইখানে ভিতরে পড়বা, এখানে ডিক্রিজ করে না, ডিক্রিজ করলে সে কিভাবে প্রি অস্টিওক্লাস্টের উপর কাজ করবে, ঠিক আছে। র্যাঙ্ক এল আর এমসিএসএফ ইনক্রিজ করে, র্যাঙ্ক এল আর এমসিএসএফ কে ইনক্রিজ করে। আচ্ছা, তারপরে কি হবে, তারপর অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেটেড হবে, রিজর্পশন করবে। তোমরা আরেকটু এখানে ডিটেইলস করবা, ঠিক আছে, তোমাদের এখান থেকে আরেকটু ডিটেইলস করবা, আমিও দেখতেছি। তো আচ্ছা শোনো, এই অস্টিওক্লাস্টটা কি হবে, এই ওপিজিএল এই প্রি অস্টিওক্লাস্টের উপর যখন কাজ করবে তখন হচ্ছে অস্টিওক্লাস্টটা
আগে যেটা প্রি অস্টিওক্লাস্ট যেটা এটা হচ্ছে ইনম্যাচিউর, মানে অ্যাক্টিভ না, ঠিক আছে। আর অস্টিওক্লাস্টটা হচ্ছে এর জন্য পরে পরে যে তৈরি হইলো সেটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। এই অ্যাক্টিভ যে অস্টিওক্লাস্ট সে কি করবে, সে তো বোনসের গায়ে লেগেই থাকে, হ্যাঁ লেগে থাকে। এখানে সে বোনসের ভিতরের দিকে একটু বর্ডার তৈরি করে, যেটাকে আমরা বলতেছি এই যে দেখো রাফলড বর্ডার, হ্যাঁ। এই বর্ডারের এইখান থেকেই বোনস থেকে, মানে বোনসের যে বোনস সল্ট সেখান থেকে ক্যালসিয়ামটা রিজর্পশন হয়, ঠিক আছে। কিভাবে, এখানে এই যে ভিতরে অস্টিওক্লাস্টের ভিতরে দুইটা মানে লাইসোজাইম থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, অন্যান্য যে উপাদান থাকে সেখান থেকে কিছু প্রোটিওলাইটিক এনজাইম তৈরি হয়, ঠিক আছে। প্রোটিওলাইটিক এনজাইম আর কিছু অ্যাসিডস। এই প্রোটিওলাইটিক এনজাইম এবং অ্যাসিডস এর মধ্যে হচ্ছে সেভারাল অ্যাসিডস, অনেক অ্যাসিডস থাকবে, তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডও থাকে, ঠিক আছে। এই প্রোটিওলাইটিক এনজাইমের কাজ হচ্ছে বোন ম্যাট্রিক্সটাকে কি করা, ডাইজেস্ট করা, ঠিক আছে। আর অ্যাসিডের কাজ কি, অ্যাসিডের কাজ হচ্ছে বোন সল্টসটাকে ডিসোলুশন করা। তো এই যে এই 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 দুইটার জন্য এই প্রোটিওলাইটিক এনজাইম এবং অ্যাসিডস এর জন্য কি হবে, এইখান থেকে এই বোন সল্ট গুলি ভাঙবে, আবার হচ্ছে বোন ম্যাট্রিক্সটাও ডাইজেস্ট হবে, ফলে এইখান দিয়ে এই এরিয়া দিয়ে হচ্ছে এই রাফেল বর্ডারের দিক দিয়ে তোমাদের ক্যালসিয়ামটা মানে সে অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তার এই যে এইখানে তাহলে এটা স্লো কেন, স্লো হচ্ছে পিটিএইচ আসলো, তারপরে একটা ম্যাচিউর অস্টিওক্লাস্ট তৈরি হইতে সময় লাগে, যেই কারণে এটা একটা হচ্ছে স্লো প্রসেস, স্লো ফেজ। তাহলে দেখো যে প্যারাথাইরয়েড হরমোন বোনসের উপর দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সরাসরি র্যাপিড, আর একটা হচ্ছে কি স্লো ফেজের মাধ্যমে। আলটিমেট ফাংশনটা কি, দুইটারই আলটিমেট উদ্দেশ্য একটাই, ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াবে। তো তারপরে হচ্ছে কিডনিতে, কিডনির কথা আমরা বলে ফেলছি যে কিডনিতে কি করবে, ক্যালসিয়াম লেভেলটা বাড়াবে আর ফসফেট লেভেলটাকে এক্সক্রিশন বাড়ায় দিবে। আর আরেকটা হচ্ছে কোথায়, ইন্টেস্টাইন, ঠিক আছে। ইন্টেস্টাইনে কি করবে, ইন্টেস্টাইনে PTH greatly enhances both calcium and phosphate absorption from the intestine by increasing the formation of 125 dihydroxycholecalciferol from vitamin D in the kidneys। একটু আগে যে কথাটা আমি বলছি যে ইনডিরেক্টলি কেন আমরা বলছি যে এই যে 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরলের মাধ্যমে সে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। তো এই হচ্ছে আমাদের আজকের 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 পড়া এই পর্যন্তই। তো এখানে দেখো আমরা প্রথম থেকে যদি বলি তাহলে আমরা আজকে পড়েছি হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড টু পেয়ার্স ভাইবার কোশ্চেন, তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন, তারপর হচ্ছে সাইট অফ অ্যাকশন, আর আর হচ্ছে কি আর বাকি হচ্ছে বাকি যতটুকু আছে আইটেমটা আমরা নেক্সট ক্লাসে নিয়ে নিব। তো এখন তোমরা যেটা স্লো ফেজে একটু কনফিউশন বলছো ওইটুকু আমি দেখবো, তোমরাও হচ্ছে মেন বই থেকে একটু রিডিং করো। আর এখান থেকে 5 মার্কের তো তোমাদের এত বড় আসলে লেখা সম্ভব না, তো তোমরা অল্প করে জাস্ট ছবি দিয়ে বা দুই একটা কথা দিয়ে গুছায়া বলে দিলেই চলবে। আর মেন কথাটাই হচ্ছে মেন কথাগুলি যেন ভুল না হয়, যেমন ক্যালসিয়াম বাড়বে কি মানে এইটাই, হ্যাঁ কোথাতে বাড়বে কিভাবে বাড়ে এইগুলি কথা বলতে হয়। স্লো ফেজের মেকানিজমটা কি লাগবে জানা, তোমাদের এখানে যদি শুধু হ্যাঁ এখানে কোশ্চেন গুলো অনেক রকম করে আসে, তো তোমাদের যদি এরকম আসে যে পিটিএইচ এর রোল বা ফাংশন অন বোনস, ঠিক আছে, বা রেগুলেশন অফ ক্যালসিয়াম লেভেল, যে এরকম আলাদা করে যদি অল্প নাম্বার 3 এর জন্য আসে যে শুধু প্যারাথাইরয়েড হরমোন বোনসের উপর কি কাজ করে, হ্যাঁ তখন তোমরা এইভাবে যে তখন তো শুধু যদি তুমি লিখো যে বোনসে র্যাপিড ফেজ ক্যালসিয়াম বাড়াইলো স্লো ফেজ বাড়াইলো, তাহলে তো তোমার আসলে 3 নাম্বারের অ্যান্সার হয় না।
তো এই কোশ্চেনটা আসলে অল্প অল্প করে অনেক ভাবে আসে, তোমরা কোশ্চেন গুলো আজকে এই কোশ্চেন ব্যাংকে দেখবা। তো যদি ওইরকম শুধু আসে যে ফাংশন অফ পিটিএইচ, হ্যাঁ, বা অ্যাকশন অফ পিটিএইচ অন বোনস, বা রেগুলেশন অফ ক্যালসিয়াম লেভেলে পিটিএইচ এর কি অ্যাকশন, তাহলে তোমরা এই শুধু বোনস এর উপর আসলে তখন স্লো ফেজ র্যাপিড ফেজ দিয়ে আমি যতটুকু বলছি র্যাপিড ফেজের ওইটুকু, আর স্লো ফেজে হচ্ছে ফিগারটা দিয়ে একটু বলে দিলেই হবে। না হলে তো 3-4 এর মার্কসটা আসে না, বুঝতে পারছো?